দশম দ্বাদশে নিয়মিত ক্লাস, অন্য শ্রেণীতে একদিন। এসএসসি এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে সংসদে শিক্ষামন্ত্রী। কাল আসছে সরকারের কেনা সেরামের 50 লাখ ডোজ ভ্যাকসিন। বৃহস্পতিবার ঢাকার 5 হাসপাতালে টিকা পাবে স্বাস্থ্যকর্মীরা। মুজিব বর্ষে গৃহহীনদের ঘরপ্রাপ্তি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার বাস্তব রূপ। এসডিজি অর্জনে সহায়ক বলছেন বিশেষজ্ঞরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলে শুধু দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস নিয়মিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। জাতীয় সংসদে আইন প্রণয়নের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, অন্য শ্রেণীর শিক্ষার্থীরা সপ্তাহে একদিন এসে পুরো সপ্তাহের পড়া নিয়ে যাবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। অংশ হিসেবে গ্রহণ করা হোক। সংসদের আইন প্রণয়ন কার্যাবলীতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংশোধনী বিল প্রস্তাব করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। পরে কণ্ঠ ভোটে বিলটি পাশ হয়। এর ফলে এইচএসসি ফল প্রকাশের বাধা দূর হলো। এর আগে ওই বিলের সংশোধনী প্রস্তাবের আলোচনায় করোনাকালীন শিক্ষা ব্যবস্থা নিয়ে সমালোচনা করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। অবশ্যই আমাদের সামনে শিক্ষার মানে যেটা দরকার, রাজনৈতিক হস্তক্ষেপ কমানো। এখানে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে লোকাল এমপি, কেন্দ্রীয় সরকারি দল সবাই মিলে শিক্ষক নিয়োগ থেকে সুইপার নিয়োগ পর্যন্ত যেভাবে ইন্টারফেয়ার করে, এটা দুঃখজনক। সবকিছু খোলা রেখে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের যৌক্তিকতাটা কি সেটা আমি তখনও বুঝিনি, এখনো বুঝতে পারছি না। আর সরকারের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখবার একটা চরম মাশুল দিয়েছে বিভিন্ন স্কুল কলেজের যে শিক্ষক শিক্ষিকারা আছেন তারা। সাংসদদের বক্তব্যের জবাবে শিক্ষামন্ত্রী জানান, আগামী 4 ফেব্রুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রাথমিক নির্দেশনা আছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলে শুধুমাত্র এসএসসি ও এইচএসসির জন্য দশম ও দ্বাদশ শ্রেণীর নিয়মিত ক্লাস নেওয়া হবে। দশম এবং দ্বাদশকে নিয়ে আসবো তাদের পরীক্ষা দেওয়ার সেই প্রস্তুতির স্বার্থে। বাকিদের আমরা প্রাথমিক পর্যায়ে সীমিত পরিসর আমরা খোলার কথা এই জন্যই বলছি যে তারা একদিন করে আসবে, এবং যখন আমরা দেখব যে এই প্যান্ডেমিক আর আমাদেরকে সে অবস্থায় নেই এবং আমাদের শিক্ষার্থীদের সংক্রমণের কোনো আর সম্ভাবনা নেই, আশঙ্কা নেই, তখন আমরা তারা পুরোদমেই ক্লাস করবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে বলে জানান মন্ত্রী। যাদের এসএসসি এবং এইচএসসি আছে 2021 সালের, তাদের অ্যাভারেজ কারিকুলামের উপরে পরীক্ষা হবে। বহুমুখী শিক্ষা ব্যবস্থার সমালোচনার জবাবে মন্ত্রী জানান, দীর্ঘ প্রক্রিয়া হলেও কমন কোর্সে শিক্ষার্থীদের একীভূত করার চেষ্টা চলছে। প্রশ্নের মধ্য থেকেই কিন্তু এসে যাচ্ছে মাননীয় স্পিকার। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ সরকারের কেনা সেরাম ইনস্টিটিউটের প্রথম চালান 50 লাখ ডোজ ভ্যাকসিন আসছে কাল। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, টিকার পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সামান্য, তাই সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান মন্ত্রী। এদিকে 27 জানুয়ারি পরীক্ষামূলক টিকা প্রয়োগের পর 28 জানুয়ারি রাজধানীর 5টি হাসপাতালে 400 থেকে 500 স্বাস্থ্যকর্মীর উপর টিকা প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। সহকর্মী তৌহিদুর রহমানকে সাথে নিয়ে স্মৃতিমণ্ডলের রিপোর্ট। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভ্যাকসিন নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী জানান, কাল আসবে সরকারের কেনা 50 লাখ ভ্যাকসিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী ভ্যাকসিন দেয়া হবে। ফ্রন্ট লাইনারদের অগ্রাধিকারে দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে সবাই টিকা পাবে বলেও আশ্বস্ত করেন তিনি। আগামীকাল আমাদের আরো 50 লক্ষ ভ্যাকসিন আসবে আমরা আশা করছি। ভ্যাকসিন নেওয়াটা কিন্তু মানুষের ব্যক্তিগত স্বাধীনতা, এবং বাংলাদেশে ভ্যাকসিন কারো জোর প্রয়োগ করা হবে না, এবং ভ্যাকসিন স্বাধীনভাবে নিবে। মন্ত্রী জানান, বিশ্বের যে কোনো ভ্যাকসিনের চেয়ে অক্সফোর্ডের ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া সবচেয়ে কম। অ্যান্টিবডি টেস্ট করার অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান জাহিদ মালেক। জেলা উপজেলা হাসপাতালে যারা আসবে, আমাদের যারা এই ভ্যাকসিন নেওয়ার জন্য, তাদের আলাদা বসার জায়গার ব্যবস্থা করা হয়েছে। ভ্যাকসিন দেওয়ার পরে তারা কিছুক্ষণ অপেক্ষা করবে, অবজারভেশনে থাকবে, এবং যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় চিকিৎসা দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। এর আগে স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালক জানান, 27 জানুয়ারি পরীক্ষামূলক টিকা প্রয়োগের পর 28 জানুয়ারি রাজধানীর 5টি হাসপাতালে
400 থেকে 500 স্বাস্থ্যকর্মীর ওপর টিকা প্রয়োগ করা হবে। ঢাকা মেডিকেল কলেজ, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং কুর্মিটোলা। আমরা আশা করছি যে 400 থেকে 500 চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী যারা আছেন তাদেরকে আমরা এখানে টিকা দেব। তারপরে আমরা 1 সপ্তাহ মতন তাদেরকে অবজার্ভ করব। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে আমরা সারা দেশব্যাপী এই টিকার কার্যক্রম শুরু করতে পারব। টিকা নিতে আগ্রহীদের নিবন্ধনের জন্য তৈরি অ্যাপ কাল হস্তান্তর করবে আইসিটি বিভাগ। অ্যাপ ছাড়াও নিবন্ধনের জন্য ম্যানুয়াল ব্যবস্থা থাকবে বলেও জানান হেলথ ডিজি। অ্যাপসের মাধ্যমে ইনক্লুড করে দেব। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে কোভিড-19 24 ঘন্টায় মারা গেছে আরও 20 জন। মৃতের সংখ্যা বেড়ে 8023। দেশে করোনায় মৃত্যুহার 1.51%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 324তম দিনে দেশে 200 ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 14,169টি। এর মধ্যে শনাক্তের সংখ্যা 473। মোট শনাক্ত 5,31,799। নতুন 514 জন সহ সুস্থ 4,76,413 জন। দৈনিক সংক্রমণ 3.34%। এ পর্যন্ত শনাক্তের হার 14.96% ও সুস্থতার হার 89.59%। করোনা পরীক্ষা হয়েছে 35,55,558। মুজিব বর্ষের উপহার গৃহহীনদের জমিসহ ঘর প্রাপ্তি আত্মমর্যাদা বাড়াবে বলে মনে করছেন অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান। এই উদ্যোগ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার বাস্তব রূপ। এর ফলে দারিদ্র্য বিমোচনের পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্য পূরণ সহায়ক হবে বলেও মনে করেন আতিউর রহমান। আরও জানাচ্ছেন দীপু সারওয়ার। এই মুজিব বর্ষ উপলক্ষে আমি আপনার কাছ থেকে একটি ঘর উপহার পেয়েছি। আমি অত্যন্ত খুশি, কারণ এরকম ঘর আমি কোনোদিন তৈরি করতে পারতাম না। এই কান্না আনন্দের। মুজিব বর্ষের উপহার জমিসহ ঘরের মালিকানা পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ তার মতো হাজারো মানুষ। আপনি আমার জীবনে আল্লাহর অশেষ রহমত। আপনি আমাদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকুন আর এভাবে সবাইকে সহযোগিতা করুন। একটি স্বপ্ন, একটি ঠিকানা প্রাপ্তির উৎসব ছুঁয়ে যায় জেলায় জেলায়। ঠিকানা পেল প্রায় 70,000 পরিবার। মুজিব বর্ষে একজনও আর গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান নীতিমালা 2020 প্রণয়ন করা হয় আগেই। এলাকার আশেপাশে দেখেন না কোন মানুষটা দরিদ্র আছে, কোন মানুষটা গৃহহারা, কোন মানুষটা কষ্টে আছে। খবর পেলে অবশ্যই তাদের জন্য আমি ঘর করে দেব। এরই মধ্যে সারা দেশে ভূমিহীন ও গৃহহীন 8,85,622টি পরিবারের তালিকাও করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যার নির্দেশনায় অগ্রাধিকার প্রকল্প হিসেবে এর বাস্তবায়ন করছেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সদয় যথার্থে জানাচ্ছি। ভূমিহীন অসহায় জনগোষ্ঠীর জীবন বদলের অনন্য এক ইতিহাস বিশ্বের কোথাও আগে কখনোই হয়নি। এর মধ্য দিয়ে পরিবারগুলোর আত্মমর্যাদাও প্রতিষ্ঠিত হলো বলে মনে করছেন অর্থনীতিবিদ আতিউর রহমান। আমাদের টেকসই উন্নয়নের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রার মধ্যেও কিন্তু এই সবার জন্য গৃহায়ন কাউকে পেছনে ফেলে যাওয়া যাবে না, সেরকম একটি লক্ষ্য আছে। সেই দিক থেকে এসডিজি পূরণেরও এটি একটি অঙ্গীকার। একটি গৃহ শুধুমাত্র একটি আবাস বা ঠিকানা নয়, একটি আত্মমর্যাদারও প্রতীক। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পূরণের বাস্তব রূপ হিসেবেই দেখছেন এই অর্থনীতিবিদ। এটি বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নের সাথে মিলে যায়। কারণ 10ই জানুয়ারিতেই তিনি বলেছিলেন 1972 সালে যে আমার এই স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে যদি মানুষকে খাবার দিতে না পারি, তাদেরকে আবাসন দিতে না পারি, শ্রমিকদের যদি কাজ না দিতে পারি, তরুণদের যদি কাজ না দিতে পারি। সেই স্বপ্নের সাথে কিন্তু মিলে যায়। পর্যায়ক্রমে তালিকায় থাকা ভূমিহীন, গৃহহীন, অসহায়, দরিদ্র জনগোষ্ঠীকে পুনর্বাসন করা হবে। শুধু তাই নয়, প্রকল্পের আওতায় ঋণ প্রদান ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠীতে পরিণত করা হবে। তাই প্রকল্পটি দারিদ্র্য বিমোচনে রাখবে বিরাট ভূমিকা। দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা।
নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে কমিটি, জানালেন বাণিজ্যমন্ত্রী। রমজানে 3 গুণ নিত্যপণ্য আমদানির পরিকল্পনা। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। ভোজ্য তেলের দাম আর যাতে না বাড়ে সেজন্য একটি কমিটি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সচিবালয়ে এক বৈঠক শেষে মন্ত্রী জানান, এবার রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণেই থাকবে। এজন্য 3 গুণ পণ্য আমদানি করা হবে বলেও জানান মন্ত্রী। তৌহিদুর রহমানের রিপোর্ট। সচিবালয়ে ভোজ্য তেল আমদানিকারকদের সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক শেষে মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে দাম ওঠানামার কারণে স্থানীয় বাজারেও প্রভাব পড়ে। 70 থেকে 72%। করোনার কঠিন সময়ে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম থাকলেও দেশের বাজারে দাম কেন কমেনি, এমন প্রশ্নের উত্তরে টিপু মুন্সি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রায় 90% কিন্তু আমাদের ইম্পোর্টের উপর নির্ভর করতে হয়। সেটা দুইটা ফর্মে আছে, ক্রুড ফর্মে অথবা সিল ফর্মে। ভাগ বদল হওয়ার কারণে যেন সাধারণ বাজারে তার প্রভাব না পড়ে, এটা একটা ভেরিয়েবল অবস্থা। সেই জন্য প্রতি মাসে দরকার পড়লে আরও দরকার পড়লে তার মাঝখানেও তারা বসে এটা একটা লজিক্যাল প্রাইস হওয়া উচিত, সেটা একটা আইডিয়া তারা দেবে, ফ্লোট করবে, এবং আমরা সেটা নিয়ে কাজ করছি। রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি টিসিবির মাধ্যমে এবার 3 গুণ পণ্য আমদানির পরিকল্পনার কথা জানান বাণিজ্যমন্ত্রী। রমজান মাস সামনে রেখে মানুষের জন্য কষ্ট না হয়, টিসিবির মাধ্যমে যেন এবং বড় ব্যবসায়ীদের সাথে কথা বলে যেন সেই সময়টা মানুষ যেন সাশ্রয়ী দামে পায়, তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। তেল নয়, আরও সব জিনিসপত্র যেটা, এই সবই আমরা অন্তত অন্যান্য বছরের তুলনায় 3 গুণ আনার ব্যবস্থা করব। বাজার ঠিক রাখতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। যতদূর সম্ভব আমাদের পক্ষে আমরা রমজান সামনে রেখে ব্যবসায়ী এবং আমরা একসাথে কাজ করব। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের এমডি রাশিদুল হককে গ্রেফতার করেছে দুদক। পিকে হালদারের সাথে সংশ্লিষ্ট এই দুজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। 2010 সালে রিলায়েন্স ফাইন্যান্সের এমডি ছিলেন পিকে হালদার, আর একই প্রতিষ্ঠানের ডিএমডি ছিলেন রাশিদুল হক। এরপর 2015 সালে পিকে হালদার এনআরবি গ্লোবাল ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলে একই বছর রাশিদুল হক ইন্টারন্যাশনাল লিজিংয়ের এমডি হিসেবে যোগদান করেন। সে সময় কোনো রকম যাচাই বাছাই না করে প্রায় 40টি প্রতিষ্ঠানকে 2,500 কোটি টাকা ঋণ দিয়েছিলেন। এছাড়া পিকে হালদারের বন্ধু পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী নাম সর্বস্ব প্রতিষ্ঠান খুলে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচক কমেছে দেশের পুঁজিবাজারে, তবে কিছুটা বেড়েছে লেনদেনের পরিমাণ। রোববার ডিএসইতে লেনদেন হওয়া 359টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র 79টির, কমেছে 202টির, আর অপরিবর্তিত ছিল 78টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স 20 পয়েন্ট কমে নেমে আসে 5,815 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1,458 কোটি টাকা। সূচক কমেছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও লেনদেন হয়েছে 56 কোটি 84 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। দশম দ্বাদশে নিয়মিত ক্লাস, অন্য শ্রেণীতে একদিন। এসএসসি এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে, জানালেন সংসদে শিক্ষামন্ত্রী। কাল আসছে সরকারের কেনা সেরামের 50 লাখ ডোজ ভ্যাকসিন। বৃহস্পতিবার ঢাকার 5 হাসপাতালে টিকা পাবে স্বাস্থ্যকর্মীরা। মুজিব বর্ষে গৃহহীনদের ঘর প্রাপ্তি, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার বাস্তব রূপ। এসডিজি অর্জনের সহায়ক বলছেন বিশেষজ্ঞরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।